আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার হাতে আছে বই। এটা হচ্ছে ভূত এক্সপোজ, বিজ্ঞানের চোখে ভূত। তো এই বইটা যখন আমি হাতে পেলাম, আমি একই সাথে এক্সাইটেড ছিলাম এবং একই সাথে কনফিউজ ছিলাম। জিন নিয়ে হয়তো সলিড কোনো তথ্য পাবো যে বিজ্ঞান কি বলে, আবার কনফিউজ ছিলাম এই কারণে যে বিজ্ঞানে জিন নিয়ে কোনো ফিল্ড আছে কিনা সেটা নিয়ে। তো ভাবলাম এই বইটার ভিতরে হয়তো এই রিলেটেড কোনো তথ্য পাওয়া যাবে বা রেফারেন্স পাওয়া যাবে। তো আমি বইটা পুরোটা চেক করলাম এবং চেক করার পর আমি কোথাও খুঁজে পেলাম না যে বিজ্ঞানের কোন শাখায় কোন ফিল্ডে ভূত জিন এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো যখন বিজ্ঞানে এমন কোনো ফিল্ডই নাই, তাহলে এই বইটার এই যে টাইটেলের এই কথাটা বিজ্ঞানের চোখে ভূত, এই কথাটা আসলে সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে যায়। তো আমরা বইটার ভেতরে একটু ঢুকি। বইটার শুরুতে কিছু গোস্ট হান্টিং মিশন নিয়ে কয়েকটা চ্যাপ্টার আছে। তো কয়েকটা চ্যাপ্টার পড়লাম এবং একটা কথা থাকে না যে বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়া। তো একটা টিম গিয়েছে গোস্ট হান্টিং করতে বা গোস্ট খুঁজে বেড়াতে, জিন কি এগুলো খুঁজতে। তো সেই টিমটার ম্যাথোডোলজিটা কি, মানে তারা কি ফাইন্ডিং করতে গেছে এবং কিসের ভিত্তিতে ফাইন্ডিং করতে গেছে, যে আমি এই বিষয়গুলো ফাইন্ড আউট করব এবং এগুলো ফাইন্ড আউট করার জন্য আমার মেথড বা পদ্ধতিগুলো হচ্ছে এই এবং এই বিষয়গুলো হচ্ছে কি আমার টুলস, যেটা দিয়ে আমি এগুলো ফাইন্ড আউট করব এবং এই টুলসের এই কার্যকারিতাগুলো আছে। তো এখানে এমন কোনো কিছু আমি খুঁজে পেলাম না। এমনকি তারা যে জিন ধরতে গিয়েছে, তো জিন যে ধরতে গেছে, জিন জিনিসটা কি সেটা তো ডিফাইন করতে হবে, সেই জিনিসটা তারা এখানে ডিফাইন করা নাই। এবং জিন কি আবার ভূত কি সব জিনিস তারা গুলিয়ে ফেলতেছে এবং এই দুটোকে যে আইডেন্টিফাই করবে এমন কোনো সংজ্ঞা এখানে দেখলাম না। তাদেরকে যে ধরতে গেছে, তো জিনের উইকনেসটা কি অথবা জিনের স্ট্রেংথ কি, এগুলো এখানে কোনো ডিফাইন করা নাই। তাহলে কিভাবে বুঝবেন যে তারা অ্যাকচুয়ালি কি খুঁজতে গেছেন এবং কোন জিনিস দিয়ে খুঁজতে গেছেন? আর জিন অথবা ভূত তারা যে সময় খুঁজতে গেছেন সেই সময় যে সেখানেই তারা থাকবে, এই তথ্যই বা তাদেরকে কে দিয়েছে? অন্তত চোখে দেখা যায় এমন যে আসামি আছে, তাদেরকে কোথাও ধরতে গেলেও কিন্তু মোটামুটি তথ্য নিয়ে যাওয়া হয় যে হ্যাঁ অমুক আসামিটা এখন ওই স্থানে আছে, তারপরে গিয়ে আমরা হানা দিব। তো জিন যে ধরতে আপনারা গিয়েছেন, জিন যে সেখানে বসে আপনাকে আপ্যায়ন করার জন্য বসে থাকবে, এই তথ্যই আপনাকে কে দিয়েছে? তো যাই হোক, শুরুতেই বলা হয়েছে এই বইটা কিসের জন্য, মানে কেন এই বই। তো শুরুতেই এখানে কিছু মন গড়া তথ্য দিয়ে শুরু করা হয়েছে বইটা। যেমন এখানে বলা হচ্ছে যে ক্যামেরা আবিষ্কার করার আগে নাকি প্রচুর পরিমাণে জিন ভূত যেখানে সেখানে ঘুরে বেড়াতো। একটা সময় ক্যামেরা আবিষ্কার হলো, কিছুদিনের জন্য গায়েব হয়ে গেল জিন ভূত, আত্মাপ্রেতা তাদের তাণ্ডব। এরপর যখন ফটোশপ আসলো, তারপর থেকে নাকি আবার জিনভূত আসা শুরু হয়ে গেল। সিরিয়াসলি মানে বুঝলাম না যে কোথা থেকে কি হলো। আচ্ছা, এমন কোন স্ট্যাটিস্টিক্স কি আছে যে ক্যামেরা আবিষ্কার আগে এতগুলো ভূতের বা জিনের আক্রান্তের রিপোর্ট ছিল, তারপর হচ্ছে যখন ক্যামেরা আবিষ্কার হলো তখন হঠাৎ করে পুরো ওয়ার্ল্ডে যে জিন ভূতের যে কেসগুলো আছে এগুলো ডাউন হয়ে গেলে এমন কোনো রিপোর্ট আর করা হয়নি। এরপর যখন আবার ফটোশপ আবিষ্কার হলো তখন আবার জিনভূত ইত্যাদির রিপোর্ট বেড়ে গেল। তো এরকম কোনো স্ট্যাটিস্টিক বা ডাটা কি আছে কিনা? তো এখানে এমন কোনো ডাটা বা ইনফরমেশন শো করা হয়নি, জাস্ট মন করা একটা তথ্য দিয়ে বইটার একদম শুরুটাই শুরু করা হয়েছে। তো বিষয়টা খুবই দুঃখজনক। যাই হোক, আমি সরাসরি 13 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে 47/2 তেজতুরি বাজারের ভূতের বাড়ি, এটা নিয়ে হচ্ছে একটা ইনভেস্টিগেশন। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পুরাতন অনেক বাড়িতে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটা যেভাবেই হোক না কেন সেই জিনিস সরাসরি কর্টেক্সে ভয়ের অনুভূতি জাগায়। তো এটা কোন পিয়ার রিভিউতে আছে যে অনেক পুরাতন বাড়িতে ম্যাগনেটিক ফিল্ড থাকে? মানে বিষয়টা এমন হলো যে ভূতের বাড়িতেই কি ম্যাগনেটিক ফিল্ড থাকতে হচ্ছে এরকম একটা বিষয়, নাকি ঘুরে ফিরে আমরা জিনকেই এইরকম একটা নাম দিয়ে দিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড? আর আরো হাস্যকর বিষয় হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডই এমন একটা জিনিস যেটা কিনা মানুষের অন্তরে ভয়ের অনুভূতি জাগাবে, মানে মানুষের কর্টেক্সে ভয়ের অনুভূতি জাগাবে, তাও আবার পুরাতন বাড়িতে। আচ্ছা, পুরাতন বাড়িতে না হয়ে যদি অন্য বাড়ি হতো তাহলে কিসের অনুভূতি জাগাইতো? তো যাই হোক, এখানে মোট 3টা পয়েন্ট দেওয়া হয়েছে। একটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড, একটা হচ্ছে গিয়ে ইনফ্রাসনিক শব্দ এবং একটা হচ্ছে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাব। তো বলা হচ্ছে হয় এই 3টা পয়েন্ট ভুল অথবা জিন সত্য। মানে এটা কেমন ধরনের লজিক হলো? এই 3টার কাজ তো আলাদা আলাদা। তো জিন সত্য হলে উপরে 3টা পয়েন্ট কেন মিথ্যা হয়ে যাবে, আর উপরে 3টা পয়েন্ট মিথ্যা হলে কেন জিন সত্য হয়ে যাবে? এটা কিসের ভিত্তিতে এই রিজনিংটা করা হলো সেটাও আমি বুঝতে পারলাম না। জিন সহ 4টা পয়েন্ট, 4টাই হচ্ছে কি আলাদা আলাদা বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। 17 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। ভূতের খোঁজে ফুলবাড়িয়া। তো গল্পটা পড়ার সময় আমার কাছে বেশ এক্সাইটিং লাগতেছিল যে ভ্যানে করে তারা যাচ্ছে ভূতের ওইখানে, তারপর হচ্ছে ভ্যানওয়ালা ভয় পাচ্ছে, কিন্তু হঠাৎ করেই তাদের কিছু বর্ণনায় আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে তারা আসলে কি জিন খুঁজতে যাচ্ছে, তারা কি আসলেই জানে জিন কি বা এটার ডেফিনিশন কি। কেননা তাদের যে টিম আছে, টিমের একজন হঠাৎ করেই চিৎকার করে ওঠে এবং সে বলে, ভাই দেখলাম একটা ছায়ার মতো কিছু আমাকে ধরে ফেলেছে। তো সেটার উত্তর দিতে গিয়ে একজন বলে, যার নাম হচ্ছে নাইম, তো তিনি বলে পরের বার এমন হলে ছবি তুলে ফেলো, ক্যামেরা রেডি রাখো।
মানে সিরিয়াসলি যদি ক্যামেরা দিয়ে ভূতের ছবি তোলা যায় তাহলে তো লাইট জ্বালালেও ভূত দেখার কথা, এমনকি খালি চোখে তো তাহলে দেখার কথা। কেননা লাইটকে তো কোনো অবজেক্টের সাথে বাউন্স করতে হবে যদি খালি চোখে দেখতে চাই বা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাই। আচ্ছা, একটা প্রশ্ন, ক্যামেরা দিয়ে ছবি তুললে কি মানে জিনের লুকানোর পাওয়ার বা ক্ষমতাটা গায়েব হয়ে যায় এরকম কিছু? আমি আসলে বুঝলাম না যে ক্যামেরা বের করে ফেলো, ছবি তুলে ফেলো, এটা আসলে কোন রিসার্চের ভিত্তিতে বলা হচ্ছে। পরের পৃষ্ঠাতেই এখানে লেখা আছে যে তাদের একটা ধারণা হলো যে সবাই যদি একসাথে থাকে তাহলে হয়তো জিন ভূত আসবে না, তো সেই জন্য সবাই আলাদা আলাদা হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো, হঠাৎ করে আপনাদের কেন এটা মনে হলো যে সবাই একসাথে থাকলে যে জিন ভূত আসে না এবং সবাই যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে জিন ভূত আসে? আবার ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয়, মানে জিনের ব্যাপারে কি বেসিক যে পড়াশোনা সেটা কি করে আসা হয় নাই? মানে আমি যে জিন ধরতে আসছি, জিনের যে বেসিক নেচারটা আছে বা জিনের বিষয়ে কি আমার বেসিক যে পড়াশোনা আছে সেটা কি আমি না করেই চলে আসছি? নাকি আমি হলিউডের ভূতের মন গড়া কল্প কাহিনীর মুভি দেখেই মানে ওই জ্ঞান নিয়েই চলে আসছি যে জিন ধরতে বা জিন এক্সপোজ করতে? মানে এই যে মিশনগুলো হয়েছে জিন ধরার ব্যাপারে, তো এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে বেসিক যে স্টাডি জিন নিয়ে সেটা তারা না করেই বইটা লেখা শুরু করে দিয়েছে বা সেই মিশনগুলো তারা সম্পাদন করেছে। জিন কি, ভূত কি, বা কেনই আপনার সামনে আসবে, আপনাকে কেন আক্রমণ করবে, আপনি বা তাদেরকে কিভাবে ধরবেন, এসব বিষয়ে যে কোনো কিছু এখানে লেখা নাই এবং এটা যে তারা পড়াশোনা করেও যায় নাই এটা স্পষ্ট বোঝা যায়। এবং তখনই এই বইটার প্রতি যে একটা বিশ্বাসযোগ্যতা সেটার সাথে সাথে কিন্তু হারিয়ে যায়। তারপর আমরা সরাসরি 24 পৃষ্ঠায় যাই। যদিও বলে রাখি এর আগে যে পৃষ্ঠাগুলো আছে আমি স্কিপ করে গিয়েছি, সেখানে কিন্তু প্রশ্ন তোলার মতো অনেক কিছু বিষয় ছিল। সত্যি কথা বলতে মানে প্রতি পাতায় পাতায় আপনি কোনো না কোনো প্রশ্ন খুঁজে পাবেন। তো যাই হোক, 24 পৃষ্ঠা এখানে বলা হচ্ছে যে নাইম ভাই একা দাঁড়িয়ে জিনদের অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনো ভূত এসে দেখা দেয়নি। মানে এতটা লেইম কিভাবে হতে পারে? কে এই তথ্য দিয়েছে বা কোন রিসার্চ পেপার, কোন ডাটা সংস্থা এই তথ্য দিয়েছে যে জিনকে ডাকলে জিন চলে আসবে? আর এক্ষেত্রে আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনদের অনেকক্ষণ ডাকাডাকি করছে কিন্তু আশা করতেছে কোনো ভূত এসে দেখা দেয়নি। মানে জিন ডাকতেছে, আশা করতেছে আসবে ভূত। আচ্ছা, জিন আর ভূত কি এক জিনিস? আর জিনদের কি কোনো কাজ নেই বা তাদের কি দায় পড়ে গেছে যে তাদেরকে ডাকলে এখন তাদেরকে লাফিয়ে লাফিয়ে তাদের রূপ দেখাতে চলে আসতে হবে? মানে আসলেই বারবার একই প্রশ্ন ডাকতেছে যে এই বইটা যারা লিখেছেন তাদের অ্যাকচুয়ালি মেথডটা কি ছিল যে আমি জিনদেরকে জোরে জোরে হাক ডাক করবো এরকম কিছু? তো যাই হোক, এই বইটা পড়ার সময় এরকম অযৌক্তিক বিষয়গুলো দেখলে পাঠকের হৃদয়ে কিছুটা হতাশা তৈরি হতে পারে। তো হঠাৎ করে মনে হলো যে যেহেতু ওগুলো কাঁচা হাতের লেখা এবং তারা রেফারেন্স দিয়েছে বেশ কিছু লাইভের, হতে পারে যে তারা তাদের এই বইতে ঠিক মতো মনের ভাবগুলো প্রকাশ করতে পারে না এই লেখার মাধ্যমে। তো সেই জন্য কেননা তাদের লাইভগুলো দেখে আসা যায়। আমি অনেক আশা নিয়ে লাইভগুলো দেখলাম। তো বইয়ের এখানে আমি এসে যতটা হতাশ হয়েছি তার থেকে বেশি হতাশা এবং ডিপ্রেশনে চলে গেলাম সেই লাইভগুলো দেখার পরে। তাদের সেই জিন এক্সপোজের অভিযানের যে লাইভ আছে সেটা দেখে মনে হচ্ছিল যে তারা কোনো অ্যাকচুয়াল রিসার্চ করতে যায় নাই বা কোনো অ্যাকচুয়াল ফাইন্ডিংস করতে যায়নি। তারা সেখানে গিয়েছিল জাস্ট পিকনিক করতে বা আনন্দ করতে বা কিছু ঘোরাঘুরি করতে। ঠিক এরকমটাই মনে হচ্ছিল লাইভটা দেখার সময়। অ্যাকচুয়াল যে রিসার্চ ফাইন্ডিংসগুলো আছে, অ্যাকচুয়ালি যে আমি একটা স্টাডি করতে গিয়েছে সেখানে, এরকম কোনো ভাইবই আপনি সেখানে পাবেন না। এখন আমাদের কেন বা মনে হচ্ছে যে কোনো পিকনিক করতে গেলে বা হাসি তামাশা আনন্দ করতে গেলে ভূত বা জিন অটোমেটিক আমাদের কাছে চলে আসবে? তো এই বিষয়টাও কিন্তু আসলে ক্লিয়ার না। তো বেসিক্যালি আমি যখন এই পর্যন্ত পড়া শেষ করেছিলাম তখনই আমার মনে প্রশ্ন জেগেছিল যে আসলেই তারা কি জিন বা ভূত এগুলো ডেফিনিশন জানে কিনা। তো আমি সম্পূর্ণ বইটা মোটামুটি খুব দ্রুত চোখ বুলিয়ে গেলাম এবং কোথাও এখানে কোনো ডেফিনিশন বা তাদের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ফর এক্সাম্পল, কেউ একজন বিশ্বাস করে যে হাট্টিমা টিম আছে এবং আমি হাট্টিমা টিম দেখেছি। এখন তাকে যদি আপনি ডিবাঙ্ক করতে যান, প্রথমে আপনাকে তার পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনিশনটা জানতে হবে যে হাট্টিমা টিম কি, কেমন দেখতে, এটার কি কি বিষয়গুলো আছে ইত্যাদি। এরপরে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ডিবাঙ্ক করতে পারবেন যদি সে মিথ্যা বলে থাকে। তো সেই জন্যই আমি এই বইতে ডেফিনেশনগুলো খুঁজতেছিলাম। তো যেহেতু তার নিজেরাই ক্লিয়ার না তারা যেই জিন বা ভূত নিয়ে ডিবাঙ্ক করতে গেছে মানুষের চোখে, মানুষের অন্তরে সেটার বিশ্বাসের ভিত্তিটা কি সেটাই তারা যেহেতু ডিফাইন করতে পারেনি, তাহলে এই বইটাতে যে এক্সপোজ করা হচ্ছে সেটার ভিত্তিও কিন্তু দিন শেষে আর থাকতেছে না। আমরা যদি নদীতে মাছ ধরতে যাই, সামান্য মাছ ধরতে গেলে আমাদের কি লাগতেছে? বসি লাগে। শুধু বসে দিলেই হবে না, বসির সাথে আমাদের একটা হুক লাগবে। শুধু হুক দিলেই হবে না, হুকটা বাঁকা হতে হবে। শুধু বাঁকা হলেই হবে না, আমাদের হুকের ভিতরে কিন্তু একটা টোপ দিতে হবে। সামান্য একটা মাছ ধরতে যখন এত কিছু লাগে, আর সেখানে আমরা জিন ভূত ডিবাঙ্ক করতে গিয়েছি, এক্সপোজ করতে গিয়েছি, অথচ আমাদের কোনো ম্যাথোডোলজি নেই। এবার আমি সরাসরি 25 পৃষ্ঠায় চলে যাই। এখানে জিনের মসজিদ শুরুতেই একটা লাইন টানা হয়েছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। আমি বুঝলাম না বিজ্ঞানসম্মত একটা বইতে এই লাইনটা টানার মানে। আবার এই লাইনটাকে আবার সত্য ধরে এটা রেফারেন্সটা নিয়ে বলা হচ্ছে যে বিশ্বের সবকিছু মানে অর্ধেক নারী তৈরি করেছে এবং অর্ধেক পুরুষ তৈরি করেছে এবং জিন কোনো কিছু তৈরি করেনি। তারপর বলা হচ্ছে যে চলুন দেখি জিন কি তৈরি করেছে। মানে কথাগুলোর যে
স্টাইলটা দেখলে মনে হবে যে আপনি কোনো বাচ্চাদের বই পড়তেছেন। তো যাই হোক, উপরের লাইনের সাথে আমি জিনের সাথে কোনো সামঞ্জস্যতা পেলাম না। আর এই যে লাইন যেটা দেওয়া হয়েছে, এই লাইনটা বা যুক্তিটা কার, কে দিয়েছে? কোনো রিসার্চের ভিত্তিতে দিয়েছে? কত পার্সেন্ট স্থাপনা নারীদের দ্বারা তৈরি হয়েছে এবং কত পার্সেন্ট স্থাপনা পুরুষদের দ্বারা তৈরি হয়েছে? যেহেতু এই সম্পূর্ণ চ্যাপ্টারটা স্থাপনাকে কেন্দ্র করেই এবং এটার উপর ডিপেন্ড করেই এই লাইনটা দেওয়া হয়েছে, তো এটার অ্যাকচুয়ালি রিসার্চটা কি আছে, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুটা কি আছে? তো বিজ্ঞান বিষয়ক বইতে অবৈজ্ঞানিক বিষয়গুলোই আসলে বেশি চলে আসছে। তো এখানে একটা মসজিদ আছে যেটা কিনা 200 বছর আগে নির্মিত। বিসিবি ভূত শিকারী টিমের স্বাদ জাগলো জিনের মসজিদ দেখতে যাওয়া। তো যাই হোক, এই যে জিনের মসজিদ যেটা আছে, এই চ্যাপ্টার সম্পূর্ণ পড়লাম এবং পড়ার পরে আমি আরো হতাশ হয়ে গেলাম, কারণ এখানে যে ইমাম সাহেব আছেন তিনিও বলে দিয়েছেন যে তিনিও নিজেও জানেন না এবং এলাকাবাসীও বিশ্বাস করে না যে এটা জিনের তৈরি মসজিদ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে কি, আপনারা কি কোনো রকম রিসার্চ ছাড়াই এখানে হুট করে চলে আসছেন? তো এই যে রিসার্চ টিম সেখানে গিয়েছে রিসার্চ করতে, জিন এক্সপোজ করতে, তো তারা কি মিনিমাম তথ্য কালেক্ট করে নাই? যে অথবা এলাকাবাসীকে একটা ফোন করে যায়নি, অথবা ইমাম সাহেবকে একটা কল করে বা একটা বার্তা প্রেরণ করার মাধ্যমে জেনে যায় না যে এই মসজিদটা আসলেই জিন নির্মাণ করেছেন কিনা, নাকি শুধুমাত্র আমার কান নিয়ে এসেছিল এরকমটা শুনেই লোকমুখে একটা কথা শুনলাম, হুট করে চলে গেলাম? অথচ আমরা যদি যাওয়ার আগেই এলাকাবাসীর কাছে খোঁজ নিতাম যে এই মসজিদটা জিন তৈরি করছে কিনা, তারাই কিন্তু বলে দিত যে না, এটা জিন তৈরি করে নাই। তো মিশনটা যে ফেইল হয়ে গেল, তো এই মিশন ফেইলের যে গল্পটা আছে, এটা এখানে দিয়ে আসলে কি লাভটা হলো? মাঝখান দিয়ে আমাদের সময়টা নষ্ট হলো। তো ইমাম সাহেব যখন ক্লিয়ার করে দিয়েছেন যে এটা জিন না, তারপরেও এখানে বারবার পেঁচানো হচ্ছে জিন নিয়ে, এবং গল্পটা শেষ করেছে ঠিক এইভাবে, আমরা শেষ করে চলে আসবো, মানে মিশন শেষ করে চলে আসবো এমন সময় ফজরের আজান হলো, জিনের মসজিদ, মানুষের আজান। নিস্তব্ধ পল্লীতে কাপা কাপা কণ্ঠে মানুষ মুয়াজ্জিন আজান, কিন্তু জিন পরীর কণ্ঠের চেয়েও কম সুমধুর শোনালো না। মানে জিন পরীর কণ্ঠ কেমন, আপনারা কিভাবে জানলেন? কি যে শুরু হয়েছে বইটা জুড়ে। তো আমি আগে বলেছিলাম প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রশ্ন করার মতো বিষয় আপনারা খুঁজে পাবেন। আমি সরাসরি 40 পৃষ্ঠায় জাম্প করে চলে যাচ্ছি। তো 40 পৃষ্ঠার যে গল্পটা আছে এটা মোটামুটি ভালোই লেগেছে, এবং একটা টিম আছে যে গোস্ট হান্টার ইনভেস্টিগেশন টিম। তো বেসিক্যালি যেটা বুঝতে পারলাম, তারা বিভিন্ন বিষয়ে লাইভ করে এবং কোথায় কোথায় ভূত আছে এগুলো বের করে দেখায় এবং তাদেরকে খুব সুন্দর করে মোটামুটি ডিবাঙ্ক করার চেষ্টা করেছে। তো গল্পটা ভালো ছিল, কিন্তু এই গল্পের লাস্টের দিকে গিয়ে তারা আবারও একই রকম ভুল করে ফেললো, মানে জোরপূর্বক ভুল যেটাকে বলে। যেমন এখানে এই একটা ছবি দিয়ে বলা হচ্ছে যে বাড়ির ভেতরে মরা পাখির কঙ্কাল, এটাও কি জিনে খেয়ে ফেলেছে? ফরেন্সিক রিপোর্ট পেলে বলা যেত। কেন ভাই, ফরেন্সিক রিপোর্ট হলে কি হয়ে বলা যেত? মানে ফরেন্সিক ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে কি আলাদা স্পেসিফিক কোনো মেশিন আবিষ্কার হয়েছে যা দিয়ে তারা জিনের ডিএনএ বা জিনের হাত, নখ ইত্যাদির আচর এইসব ডাটা সংরক্ষণ করে রাখছে, যা দিয়ে টেস্ট করে আপনারা বলে ফেলতে পারবেন যে এটা জিনে কামড় দিয়েছে বা জিনে খেয়েছে নাকি অন্য কিছু করেছে? তো ফরেন্সিক ডিপার্টমেন্টে কতগুলো জিনের ডিএনএ আছে। তো যাই হোক, এসব অযৌক্তিক যে কিছু লাইনগুলো আছে না, এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। তো এরপরের পৃষ্ঠায় চলে যাই। এটা হচ্ছে কি আরেকটা গল্প। এখানে যে গোস্ট হান্টার ইনভেস্টিগেশন টিম আছে তাদের যে আরেকটা লাইভ ছিল সেটাকে আবারও ডিবাঙ্ক করা হয়েছে এবং এটাও বেশ ভালো ছিল, বাট বরাবর মতো তারা আবারও একই ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে কি তারা ইনফ্রারেড ক্যামেরা যেটা আছে সেটা একটা গাছে ধরেছে, যাতে করে ওই ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে জিনটাকে ধরা যায়। তো আমার কথা হচ্ছে এইসব আজগুবি বিষয়গুলো কেন এবং ইনফ্রারেড ক্যামেরাতে কিসের জন্য জিনটা ধরা পড়বে সেটাও এখানে ডিফাইন করা হয় নাই। এখানে এই টিমটা জার্নি করেছে, পিকনিক করেছে, আনন্দ করেছে, কিন্তু ইনফ্রারেড ক্যামেরা কেন, ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তারা কিভাবে জিনটাকে ধরবে, কেনই বা ইনফ্রারেড ক্যামেরা জিনকে ডিটেক্ট করতে পারে, এসব কোনো তথ্যই এখানে দেওয়া হয় নাই। তো যাই হোক, মাত্র 46 পৃষ্ঠায় আসছে এবং এতেই আমার ভিডিও যেটা আছে এটা লেন্থ প্রায় শেষ দিকে চলে আসতেছে এবং চ্যাপ্টারের প্রতিটা পৃষ্ঠায় প্রশ্ন করার মতো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে টানা কিছু চ্যাপ্টার যে গোস্ট হান্টার ইনভেস্টিগেশন আছে তাদের যে কিছু বানানো লাইভ আছে সেগুলোকে ডিবাঙ্ক করা হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু বিষয়গুলো ভালো থাকলেও দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই যে মুদ্রাজনিত যে দোষটা আছে, অযৌক্তিক কিছু লজিক, এই বিষয়গুলো নিয়ে আসাটা খুবই বিরক্তিকর ছিল। তো সরাসরি আমি 75 পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে টপিকটাতে বলা হচ্ছে বিজ্ঞান কি শুধু ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসে বিশ্বাস করে? তো এখানে এই আর্টিকেলের লেখকরা বলেছেন যে বিজ্ঞানে বিশ্বাস শব্দটাই আসলে খাটে না এবং তিনি যে কারণগুলো দেখাইছেন এই কারণগুলো আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয়েছে। যেমন এখানে আছে বিজ্ঞান প্রমাণ পেলে মেনে নেয় এবং সেই প্রমাণ বেসিক্যালি যন্ত্র দিয়ে মেজারমেন্ট করা যায় এমন জিনিস হতে পারে, সেটা আপনি সরাসরি চোখে দেখতে পারতেছেন না। যেরকম ইলেকট্রন বা মৌলিক কণা ইত্যাদি বিষয়গুলো কিন্তু চোখে না দেখলেও যন্ত্র দিয়ে আপনি ডিটেক্ট করতে পারবেন। তো এইসব বিষয়ে বিজ্ঞান বিশ্বাস করে, কারণ এগুলা মেজারমেন্ট করা যাচ্ছে। তারপর হচ্ছে কি ডার্ক ম্যাটার, এটা কিন্তু আপনি দেখতেও পারতেছেন না, আবার কোনো মেশিন দিয়ে কিন্তু মেজারমেন্ট করতে পারছেন না। তো বিজ্ঞান এই ক্ষেত্রে আশা রাখে। এখন আশা কেন রাখবে? কেননা হচ্ছে গিয়ে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে ডার্ক ম্যাটার নিয়ে, প্রত্যেকটা পরীক্ষায় নিখুঁতভাবে মহাকাশের যে তত্ত্বগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে কাজ করেছে। আর ডার্ক ম্যাটার যে তত্ত্ব আছে ওটা যদি না থাকে তাহলে অনেকগুলো হিসাব বা ভরের হিসাব মিলবে না। তো সেই জন্য বিজ্ঞান এটার উপরে আশা রাখে। আর এরপরে হচ্ছে গিয়ে এলিয়েনের বিষয়। বিজ্ঞান এলিয়েন বিশ্বাস করে না,
কিন্তু কেমিস্ট্রি যে জিনিসটা আছে পুরো মহাবিশ্বেই কাজ করে, সম্ভাবনা আছে যে অন্য কোনো গ্রহে জীবনের জন্য প্রয়োজন যে কেমিক্যালগুলো আছে সেগুলো হতে পারে, এবং সেগুলো যদি থাকে তাহলে সেখানে অন্য রকমের জীব তৈরি হতে পারে। মানে এটাকে একটা সম্ভাবনার কথা বলে, এটাকে তারা বিশ্বাস করে না কিন্তু সম্ভাবনা হতে পারে এরকমটা বলে। তো যাই হোক, এরপরে তারা যে ভুলটা করে জিনের বিষয়ে, তারা বলে যে এই জিনের বিষয়ে অলৌকিক ঘটনার এখন পর্যন্ত শূন্য প্রমাণ পাওয়া গেছে, আর যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য আছে নাকি ভুরি ভুরি পুরস্কার। তো এখানে তারা কি ভুল করেছে সেটা বলতেছি, তার আগে আমরা উপরের কথাগুলোকে আরেকবার একটু দেখি। বিজ্ঞান যদি ইলেকট্রন ডিটেক্ট করার মেশিন আবিষ্কার না করতো তাহলে কিন্তু বিজ্ঞান ইলেকট্রনকে বিশ্বাস করতো না। যেহেতু বলা হচ্ছে যে বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্র দিয়ে যেগুলো মেজারমেন্ট করা যায় সেটাতেই তারা বিশ্বাস করে, সুতরাং সেই যন্ত্র আবিষ্কার না হওয়া পর্যন্ত সেই বস্তুকেও তারা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। মানে এই লজিকে এটাই কিন্তু আসে। তো স্বাভাবিকভাবেই জিনের অস্তিত্ব আবিষ্কার করার মতো কোনো মেশিন বিজ্ঞান আবিষ্কার করেনি যে তারা ওইটাকে ডিটেক্ট করতে পারবে, এবং সেজন্যই তারা জিনকে বিশ্বাস করে না। আরেকটা বিষয় হচ্ছে কি ডার্ক ম্যাটার, যা কিনা ডিটেক্ট করা যায় না কিন্তু এটাতে আশা রাখা হয়, কেননা কোনো তত্ত্ব এই বিষয়টা ফেল করে নেই, মিলে গেছে। অথচ যখন এই তত্ত্বটাই ছিল না ডার্ক ম্যাটারে, তখন কি ছিল? তখন কোনো বিজ্ঞানী কিন্তু এটা নিয়ে ভাবতেও না, বা এরকম কিছু আছে এটা নিয়ে মাথাও ঘামাতো না। তো আজকের কোনো তত্ত্ব আগামীতে হতে পারে যে কোনো মেশিন আবিষ্কার হলো এবং সেই তত্ত্বের সেই বিষয়টাকে ডিলিট করা গেল, তখন তারা এটাকে বিশ্বাস করা শুরু করলো। আবার অনেক তত্ত্ব এখন আবিষ্কারই হয়নি যা কিনা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে। সিম্পল একটা বিষয়, বিজ্ঞান আরো অ্যাডভান্স হবে, হতে পারে জিনের বিষয়ে অনেক তত্ত্ব পেয়ে যেতে পারে। তো যাই হোক, বিজ্ঞান আরো অ্যাডভান্স হবে এবং সামনে আরো তত্ত্ব আবিষ্কার হবে। আবার এলিয়েনের যে বিষয়টা আছে তারা বলছে এটা থাকতেও পারে, কেননা আজকে পর্যন্ত আবিষ্কৃত জ্ঞানে এই সম্ভাবনাটা দেখা দেয়। তো আগামী 100 বছর বা 500 বছর বা 1000 বছর পর এরকম আরো অনেক যন্ত্র, অনেক তত্ত্ব এবং অনেক গবেষণা আবিষ্কৃত হবে। আচ্ছা, আবার এদিক হচ্ছে এলিয়েনের সম্ভাবনা থাকতে পারে। এখানে যে সরাসরি ভুলটা করেছেন, কেমিস্ট্রি জিনিসটা পুরো মহাবিশ্বেই কাজ করে। এই যে পুরো মহাবিশ্ব বলতে কোনটা বোঝানো হচ্ছে? মানে এটা কি শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, নাকি আশেপাশে আরো গ্যালাক্সি মিলে, নাকি গ্যালাক্সি একটা পকেট, নাকি হচ্ছে গিয়ে আমার যে অবজারভেবল বিশাল ইউনিভার্স দেখি ওইটার কথা বলা হচ্ছে? কেননা পুরো মহাবিশ্ব যখন বলা হচ্ছে, সব থেকে বড় ভুল হচ্ছে আমরা কিন্তু কোনো মেশিন দিয়ে বা কোনো কিছুতে সরাসরি কেমিস্ট্রি পরীক্ষাগুলো করি নেই। অন্যান্য গ্রহের, হয়তো চাঁদ বা মঙ্গল গ্রহ, এর বাইরে কোনো কিছুতেই সরাসরি কোনো পরীক্ষা করাই হয় না। শুধুমাত্র যে লাইটগুলো আছে না, ওটাতে ধারণা করা হয় এমন হতে পারে। সুতরাং এই বিষয়টা না প্রমাণ ছাড়া একটা কথা, শুধুমাত্র বিভিন্ন আলো দেখে ধারণা করা হয় যে এই কেমিস্ট্রিগুলো ওই গ্রহে থাকতে পারে। বিষয় হচ্ছে গিয়ে এই যে এলিয়েন সম্ভাবনা থাকতে পারে। তো দেখা যাবে আগামী 100, 500 বা 1000 বছর পর এমন নতুন নতুন তত্ত্ব আবিষ্কার হবে, যেটা কিনা যেমন এখন ডার্ক ম্যাটার একটা তত্ত্ব আছে যেটা কিনা কোনো যন্ত্র দিয়ে ডিটেক্ট করা যায় না, বাট বিজ্ঞান বিশ্বাস করে। ঠিক এরকমই 1000 বছর পরে আরো নতুন নতুন মেটার বা নতুন নতুন তত্ত্ব এরকম আবিষ্কার হবে, যেটা কিনা বিজ্ঞান বিশ্বাস করবে ডিটেক্ট করা যায় না। আবার বর্তমানে যেগুলো ডিটেক্ট করা যায় না, আরো 1000 বছর পর বা 500 বছর পর এরকম মেশিন আবিষ্কার হবে যা দিয়ে ডিটেক্ট করা যায়। অস্বাভাবিক কিছু না। তো দেখতে পাচ্ছেন, বিজ্ঞান কখনোই সে চাইলেও আপনাকে একটা আলটিমেট পিকচার দেখাতে পারবে না। আজকের দিনে 2023 সালের বিজ্ঞান এবং 1000 বছর পর বিজ্ঞান কখনোই সমান হবে না। আর সেই জন্য গায়ের জোরে জিনকে বিজ্ঞানের সাথে ম্যাচ করিয়ে এটাকে ডিবাঙ্ক করাটা আসলে খুব বোকামির একটা কাজ। আজকের দিন পর্যন্ত বিজ্ঞানের যত আবিষ্কার আছে, যত মেশিন আছে কোনো কিছু মেটার ডিটেক্ট করার জন্য, বা যত তথ্য আছে সেগুলোর বেসিসে বিজ্ঞানের চোখে আসলে জিনটা নেই, এই ব্যাস। কিন্তু জোর করে বিজ্ঞানের 2023 সালের যে জ্ঞানের স্ট্যান্ডার্ড আছে সেটার ভিত্তিতে জিনকে মেজারমেন্ট করাটা আসলে খুব বোকামির একটা কাজ, আর এরকম করতে গেলে বিড়ম্বনা দেখা দিবেই। তো যাই হোক, এর পরের লাইনে আসি, সেটা হচ্ছে কি অলৌকিক ঘটনার এখন পর্যন্ত শূন্য প্রমাণ পাওয়া গেছে। এটা হচ্ছে কি সব থেকে বড় একটা অবৈজ্ঞানিক একটা দাবি। একজন প্রকৃত গবেষক কখনোই এই বিষয় নিয়ে বলবে না যে এটার শূন্য প্রমাণ পাওয়া গেছে বা কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এটা বলতে হলে প্রথমে আপনাকে পরীক্ষা করতে হবে। আপনি যদি প্রপারভাবে পরীক্ষাই না করেন তাহলে কিভাবে বুঝবেন যে এটার শূন্য প্রমাণ পাওয়া গেছে? ধরেন বাংলাদেশের 50টা জেলায় 50টা খুনের রিপোর্ট পাওয়া গেছে, এবং যিনি ইনভেস্টিগেশন করতেছেন তিনি নীলফামারীতে গেল, ঢাকাতে গেল এবং চট্টগ্রামে গেল। এই 3টা জেলা মাত্র গিয়ে সে গবেষণা করলো, এবং তিনি দেখতে পারলেন এই 3টা খুনের ঘটনায় হচ্ছে গিয়ে ভুল রিপোর্ট ছিল, এবং সেই জন্য সেই ইনভেস্টিগেটর রিপোর্ট করে দিল যে বাংলাদেশে ঘটা 50টা জেলার 50টা খুনের ঘটনায় হচ্ছে গিয়ে ভুল রিপোর্ট, এবং এই 50টা খুনের শূন্য প্রমাণ পাওয়া গেছে। এখন আপনি বলেন এই ঘটনাটা কি স্ট্যাটিস্টিক্যালি খাটে কিনা? আপনি যখন বলবেন যে শূন্য প্রমাণ পাওয়া গেছে, তখন আপনার 50টা জেলার 50টা খুনের ঘটনাকেই তদন্ত করতে হবে, এবং তদন্ত করার পর যখন আপনি দেখবেন যে এই 50টাই হচ্ছে গিয়ে ভুয়া রিপোর্ট ছিল, তখনই আপনি বলতে পারবেন যে শূন্য প্রমাণ পাওয়া গেছে। আর সেই জন্যই জিনের যে শূন্য প্রমাণ পাওয়া গেছে এই দাবিটা করে হচ্ছে কি সব থেকে বড় অবৈজ্ঞানিক একটা কাজ। একটা উদাহরণ দিই, আপনি শুধুমাত্র যদি বাংলাদেশের কথাই বলেন, বাংলাদেশের 1000টা গ্রামে প্রতিদিন শখানেক এরকম ঘটনা বা কেস শুনতে পারবেন যে জিনে ধরেছে বা জিন রিলেটেড কোনো ঘটনা ঘটেছে। তো প্রতিদিন পাবেন, এর মধ্যে কিছু থাকবে মানুষের বানানো, কিছু থাকবে মানুষের মানসিক সমস্যা, কিছু থাকবে মানুষের দেখার ভুল, কিছু থাকবে ওসিডি, এবং কিছু থাকবে জিনের কারণে। এখন আপনি যদি সেই 50টা খুনের যে ঘটনা আছে ওইটার মতো এখানেও মাত্র 3-4টা ঘটনা ইনভেস্টিগেশন করে বলে দেন যে শূন্য প্রমাণ পাওয়া গেছে যত রকম ঘটনা আছে জিনের, তাহলে বিষয়টা আসলে ভুল হচ্ছে। আপনি এভাবে বলতে পারেন যে আউট অফ 100 কেস আমরা মাত্র 5টা টেস্ট করেছি, এবং এই 5টার ভিতরে আমরা ব্রেনগত সমস্যাগুলো খুঁজে পেয়েছি। তো বেসিক্যালি বাংলাদেশে প্রতিদিন
লক্ষখানেক এরকম ঘটনা শুনতে পারবেন। এবার বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশের বাইরে যে 17টা দেশ আছে পুরো ওয়ার্ল্ড জুড়ে, প্রত্যেকটা দেশে কতগুলো গ্রাম আছে এবং প্রত্যেকটা গ্রামে এরকম কত শত ঘটনা ঘটতেছে। প্রতি সপ্তাহে আপনি দেখবেন এরকম লক্ষাধিক ঘটনা বা রিপোর্টগুলো আসতেছে, এমনকি এগুলো নিয়ে পুলিশের ফাইলিংও পর্যন্ত হচ্ছে। এবার যদি আপনি সপ্তাহের পরিবর্তে মাস চলে যান, পুরো ওয়ার্ল্ড জুড়ে এরকম কোটি কোটি রিপোর্টগুলো পাবেন। আচ্ছা, এক মাস বাদ দিলাম, যদি আপনি 100 বছর পিছনে চলে যান তাহলে 100 বছর আগেও দেখবেন এরকম রিপোর্ট আছে। এবার 100 বছর বাদ দিলাম, আপনি যদি হাজার হাজার বছর আগে চলে যান না, সেই মিশরীয় পিরামিডের সময় এবং তারও আগে চলে যান, তারপর আপনি দেখতে পারবেন যে এরকম রিপোর্টগুলো আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এরকম হাজার বছর আগের যে রিপোর্টগুলো আছে সেগুলোকে আপনারা গবেষণা করেছেন, বা 100 বছর আগেরও কি গবেষণা করেছেন, বা পার ডে কতগুলো করে গবেষণা করা হচ্ছে যে বলতেছেন শূন্য প্রমাণ পাওয়া গেছে? তো এখন কি হুট করে যে কমেন্টে এসে বলতে পারে যে আমি হাট্টিমাটিম টিম দেখছি এবং আমি হাট্টিমাটিম টিম বিশ্বাস করি এবং সেজন্য এটার অস্তিত্ব আছে? দেখেন, আপনি যে কথাটা বানিয়ে বলতেছেন তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কি আপনি এই মাত্র এই কমেন্টটা নিজে নিজে তৈরি করেছেন। আপনি আপনার পক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10,000 মানুষ দেখাতে পারবেন না যে তারা আপনার মতো ওই জিনিসটাকে দেখেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হাট্টিমাটিম টিমের ব্যাখ্যা দিতে, আপনি তখন ফিজিক্সের আওতার ভিতরে এটাকে ব্যাখ্যা দেওয়া শুরু করবেন। আর ফিজিক্সের আওতায় ব্যাখ্যা দিতে গেলে এটা প্রমাণ করে যে আপনি মিথ্যা বলতেছেন। আর যদি আপনি ফিজিক্সের বাইরে প্রমাণ দেওয়া শুরু করেন তাহলে আপনি নিজেই প্রমাণ করতেছেন যে আপনি বেসিক্যালি জিনটাকেই জাস্ট নাম পরিবর্তন করে হাট্টিমাটিম টিম লাগিয়ে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন। এবং এখানে আরো 14টা পয়েন্ট অ্যাড করা হয়েছে। বলা হচ্ছে যে ভৌতিক ঘটনাগুলোর ব্যাখ্যার জন্য জিনের দরকার পড়ে না এবং সেই জন্য তারা টোটাল 14টা পয়েন্ট দিয়েছেন। যেমন এখানে বলা হচ্ছে 1 নম্বরে স্লিপ প্যারালাইসিস হলে মানুষ ভৌতিক জিনিস দেখে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে সিজোফ্রেনিয়া হলে ব্রেন চেঞ্জ হয় এবং অনেক অদ্ভুত জিনিস দেখে। ভাই, সিজোফ্রেনিয়া কি কোনো ক্রিয়াশীল বস্তু যেটা কিনা ব্রেনকে পরিবর্তন করে দিতে সক্ষম? আসলে সিজোফ্রেনিয়া হলে কি ব্রেন চেঞ্জ হয়, নাকি ব্রেন চেঞ্জ হলে সিজোফ্রেনিয়া হয়, নাকি এক্সটার্নাল কোনো ঘটনা যেমন পারিবারিক চাপ, অতিরিক্ত পড়াশোনার চাপ, বা খুব বেশি প্রেশার নিতে পারতেছে না, এমন বিভিন্ন কারণে ব্রেনের কোথাও চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জের কারণে তার সিজোফ্রেনিয়া হয়েছে, অথবা এসব প্রেশার কারণে তার সিজোফ্রেনিয়া হয়েছে, তারপরে ব্রেন চেঞ্জ হয়েছে। আমরা অনেক সময় বলি যে মানুষ পাগল হয়ে যাচ্ছে ব্রেনের চেঞ্জ হওয়ার কারণে। আচ্ছা, এই যে ব্রেনের চেঞ্জটা হয় এটা যে এক্সটার্নাল কোন ফ্যাক্টরের কারণে হয় এটা কি আমরা দেখি? ফর এক্সাম্পল, কারো পারিবারিক প্রচুর প্রেশারের কারণে হচ্ছে, বা কেউ আর্থিকভাবে বিশাল লোকসান হওয়ার কারণে সহ্য করতে পারেনি, ব্রেনে প্রচুর প্রেশার পড়েছে এবং তারপরে ব্রেনে চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। কেউ বা প্রচুর পড়ালেখা করে ফেল করেছে, সেজন্য একটা এক্সটার্নাল প্রেশার কাজ করছে, এই কারণে ব্রেনটা পরিবর্তন হয়ে গেছে। এই যে এক্সটার্নাল কারণগুলো আছে, পারিবারিক প্রেশার বা পড়াশোনা বা আর্থিক বিষয়, এটা কি মানে ব্রেনে চেক করলে দেখা যায়? আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে কোন এক্সটার্নাল ফ্যাক্টর এটা করেছে? ব্রেন এই চেঞ্জটা কি এক্সটার্নাল ফ্যাক্টর জিনের কারণে হয়েছে, নাকি পারিবারিক প্রেশারের কারণে হয়েছে, নাকি অতিরিক্ত ভাবার কারণে হয়েছে, বা সূচিপায়ু থেকে আসছে, কোথা থেকে আসছে, যার কারণে ফাইনালি ওই চেঞ্জের পর থেকে সে সিজোফ্রেনিয়ার রোগী হয়ে গেল? তো যাই হোক, তিনি এখানে আরো বেশ কিছু সমস্যা তুলে ধরেছে, যেমন ডিসোসিয়েট আইডেন্টিটি ডিসঅর্ডার আছে, তারপর হচ্ছে স্প্লিট ব্রেন সিনড্রোম আছে, এরকম আরো বেশ কিছু আছে। বেসিক্যালি যে জিন আছে, জিন ছাড়াও যে আরো কি কি কারণে মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে সেটার একটা লিস্ট তিনি দিয়েছেন। এটাই হচ্ছে মূল বিষয়। এখানে বেসিক্যালি জিনের কোনো রিমার্ক নেই, জিন ছাড়া আরো কি কি কারণ হতে পারে সেটাই তিনি এখানে সুন্দর করে লক্ষ্য করেছেন। তো যাই হোক, আমরা দ্রুত মুভ করি 77 পৃষ্ঠাতে চলে আসি। এই চ্যাপ্টারটা হচ্ছে ভিজুয়াল এবং অডিটরি প্যারাইডোলিয়া। তো মানুষকে বিশেষ একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু দেখলে সবকিছুর সিমিলারিটিস বা সামঞ্জস্যতা মানুষ খুঁজে পেতে পারে। তো এই যে ক্ষমতাটা আছে মানুষের, এটাকে এখানে একটা নাম দেওয়া হয়েছে, এই নামটা হচ্ছে গিয়ে প্যারাইডোলিয়া। একটা উদাহরণ দিই, যে আগের যুগে যারা মানুষ ছিল বা এখনো যারা সুন্দরবনে বা গহীন জঙ্গলে বসবাস করে তাদের কথা, তারা কিন্তু বাঘের পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এখন তারা কোথাও এরকম সিমিলার ছাপ দেখলে বুঝতে পারে যে এটা বাঘের পায়ের ছাপ। মানে শুধুমাত্রই কিন্তু সিমিলারিটি না, তারা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবে এটাই বাঘের পায়ের ছাপ এবং এটা 1 ঘন্টা আগে গেছে বা 1 দিন আগে এখান দিয়ে হেঁটে গেছে, এবং তারা তখন সতর্ক হয়ে যেত। তো বেসিক্যালি কোনো কিছু দেখে, ছাপ দেখে বা কোনো কিছু দেখে যে চিনে ফেলা যে হ্যাঁ সামঞ্জস্যতা আছে, এরকম সিমিলারিটিজ আছে, তো এটা কি তারা নাম দিয়েছে প্যারাইডোলিয়া। এবং তারা এটাকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আকাশের মধ্যে যে মেঘ দিয়ে একটা ঘোড়ার মতো আকার তৈরি হয়েছে, এটাকেও তারা প্যারাইডোলিয়া বলতেছেন বা সিমিলারিটিজ বলতেছেন। তো ভাই সত্যি কথা বলতে কি, একটা টার্ম, জাস্ট একটা টার্ম তৈরি করে যেটাই দেওয়া হোক না কেন, বাস্তবতা কিন্তু সেটাই থেকে যাচ্ছে। মানে আপনি যখন এটা দেখতেছেন, আপনি স্পষ্টই ক্লিয়ার হয়ে বুঝতে পারতেছেন যে এটা মেঘের তৈরি একটা ঘোড়া তৈরি হয়েছে এবং এটাকে আপনি ঘোড়া হিসেবেই আইডেন্টিফাই করতে পারবেন। তো এখন তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কোথাও হয়তো আল্লাহর নামটা দেখা যাচ্ছে, তো এটাকে তারা একটা বলতেছে প্যারাইডোলিয়া বা একটা টার্ম যুক্ত করে দিতেছেন, আর কিছু না। বেসিক্যালি তারা বুঝতেও পারতেছে না যে এটা আসলেই আল্লাহ লেখা আছে। প্রাকৃতিকভাবে লেখা হোক আর যেভাবেই লেখা হোক না কেন, আল্লাহ লেখাটা হইতেছে এবং আপনি এটা পড়তে পারতেছেন। মানে কি? মানে এটা একটা ক্যারেক্টারিস্টিকের রূপ নিয়েছে। যদি ওইভাবে রূপটা না নিত আপনি পড়তেও পারতেন না। ঠিক একইভাবে আকাশের মধ্যে বাতাসের ধাক্কায় মেঘের তৈরি একটা ঘোড়া তৈরি হয়ে গেছে। তো সেই জন্য এগুলোকে জোর করে আলাদা টার্ম নিয়ে মানে এতটা অস্থির না হওয়াই ভালো হবে। যেমন তার উদাহরণ হিসেবে এখানে দিয়েছে যে একটা মোরগ আল্লাহ আল্লাহ ডাকতেছে এবং এটা অনেক কিন্তু ভাইরাল হয়েছিল, আপনারা অনেকেই হয়তো শুনেছিলেন। তো তারা বলতেছে মুরগিটা আসলে আল্লাহ আল্লাহ ডাকতেছে না, এক এক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মের মতো করে ডাকটা শুনতেছে। কিন্তু আমি আজকে পর্যন্ত কথা শুনলাম না যে সেই মুরগিটাকে অন্য কোনো ধর্মের ভাইরা, যেমন হিন্দুরা বা অন্য কোনো ধর্মের ভাই
তারা বলতেছে যে মুরগিটা আল্লাহ না, তাদের কোনো দেবদেবীর নাম ডাকতেছে, এরকমটা কিন্তু আমরা কেউ শুনিনি। তো তারা এই তথ্যটা কোত্থেকে পাইছে তারা নিজেরাই ভালো জানেন। আর মজার ব্যাপার হচ্ছে কি ওই মোরগটা আসলে আল্লাহ ডাকতেছিল বলেই আপনারা শুনে বুঝতে পারছেন যে এটা আল্লাহ ডাক। এখন মোরগ হয়তো না জেনে না বুঝে ওইভাবে ডাকতেছিল বা তার কণ্ঠে ওইরকম সেট হয়ে গিয়েছিল, সেজন্য তার কণ্ঠ থেকে আল্লাহ ডাক আসতেছিল, বাট অ্যাকচুয়ালি মুখ থেকে আল্লাহ ওয়ার্ডটাই আসতেছিল এবং সেজন্যই আপনারা এটা শুনে বুঝতে পারতেছিলেন। তো যাই হোক, এরপরে আমরা 83 পৃষ্ঠায় চলে যাই। এখানে হচ্ছে হ্যালুসিনেশন নিয়ে কিছু কথা বলা হয়েছে। তো ভিজুয়াল যে হ্যালুসিনেশন আছে এটাকে তারা একটা রোগ হিসেবে নাম দিয়েছে। বিষয়টা হচ্ছে গিয়ে আপনি অন্ধকারে বা দিনের আলোতে চোখে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কিছু দেখলেন, কিন্তু যা আসলে বাস্তব না, তো তারা এটাকে একটা রোগ হিসেবে নাম দিয়েছে এবং তারা বলতেছে এটা ব্রেনের তৈরি। তবে এই বইতে এটার ব্যাখ্যা দিতে গিয়ে একটা ভুল করেছে। বলা হচ্ছে এরকম রোগ হলে নাকি ভূত, পেতনি, জম্বি, ভ্যাম্পায়ার ইত্যাদি জিনিস মানুষ দেখে, আর সুস্থ মানুষেরা এগুলো কিছুই দেখতে পায় না। মানে আপনি যদি ভুলবশত ওইগুলো কিছু দেখে ফেলেন তাহলে ভাই আপনি অসুস্থ মানুষ হয়ে গেছেন, ঠিক আছে? তো যাই হোক, আর একটা বিষয় কি আসলে ভূত পেতনি যে দেখবে, একটা জিনিস কি আপনি আপনার রিয়েল চোখে যা দেখবেন আপনার ব্রেন কিন্তু সেটা তৈরি করবে। আপনি যদি মুভিতে প্রডিউসারের বানানো যে ভূতগুলো আছে, কল্পনা করা ভূত, সেগুলো আপনি টিভিতে যদি দেখেন তাহলে হতে পারে আপনার ব্রেন সেটা তৈরি করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ জিন না দেখে তাহলে তার ব্রেন কখনোই একটা কাল্পনিকভাবে জিন তৈরি করতে পারবে না তার সামনে। তো যাই হোক, আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে এই বইটা যারা লিখেছেন তারা হতে পারে যে ভূতের মুভিগুলো আছে এগুলো হয়তো একটু বেশি দেখে ফেলছেন, কিন্তু যখন আমি এই চ্যাপ্টারে আসলাম তখন আসার পরে আমি মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, আসলে তারা ভূতের নাটক বা ভূতের যে ছবিগুলো আছে এগুলো হয়তো বেশি দেখেন এবং সেটার পয়েন্ট অফ ভিউ থেকেই তারা হতে পারে এই বইটা লিখতেছিলেন। কারণ এই চ্যাপ্টারে এখানে আছে চঞ্চল চৌধুরী এবং কোন একটা অভিনেত্রীর অভিনয় করা একটা নাটক আছে, সিনেমা আছে, সেটা হচ্ছে গিয়ে দেবী, এবং সেটার একটা দৃশ্য এখানে দেওয়া হয়েছে এবং তারা তাদের যে চ্যাপ্টার আছে চ্যাপ্টারের লজিক বা যুক্তিকে সাপোর্ট দেওয়ার জন্য তারা নাটকের একটা দৃশ্যকে নিয়ে আসছে। তারা এখানে বলতেছে যে এই যে নাটক আছে, নাটকের যে নায়িকা আছে তার ভিজুয়াল হ্যালুসিনেশন হয়েছে, সে জানালার অচেনা এক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখতো, কিন্তু তার স্বামী অনেক কাউকে দেখতে পেত না। পরবর্তীতে তাদেরকে বলা হয় মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে। ছবিতে যদি কাউকে দেখা যায় তাহলে বুঝতে হবে অ্যাকচুয়ালি কেউ ছিল, আর যদি ছবিতে যদি না দেখা যায় তাহলে বুঝতে হবে হ্যালুসিনেশন ছিল। কেননা তারা বলতেছে মোবাইলে নাকি হ্যালুসিনেশন হয় না। মানে সিরিয়াসলি বিজ্ঞান ভিত্তিক একটা বইতে ফাইনালি ফিকশনাল একটা নাটকের মানে রেফারেন্সটা আনা হয়েছে। তো খুবই অযৌক্তিক একটা যুক্তি ছিল নাটকে। মোবাইলের ক্যামেরাতে কিন্তু সব লাইট ধরা পড়ে না, যেমন ইনফ্রারেড লাইটও কিন্তু ধরা পড়ে না। কি এই যে রিমোট কন্ট্রোল আছে না, রিমোট কন্ট্রোল যে লাইট যেটা আছে না, এই যে দেখেন এই প্রেসগুলো তো কাজ করতেছে, তাই না? এই যে প্রেস করতেছি, এটা যে লাইটটা আছে এই কিন্তু লাইটটা বের হইতেছে, কিন্তু আমার এই মোবাইলের ক্যামেরায় কি ধরা পড়তেছে? ধরা পড়তেছে না। এই সামান্য তরঙ্গই তো ধরতে পারতেছে না, তাহলে আমি কিভাবে আশা করবো যে জিনকে ধরবে? এখানে একটা তথ্য দেই, সেটা হচ্ছে কি আগে কিন্তু কিছু কিছু মোবাইল ছিল যেখানে কিনা রিমোটের লাইটের আলো ধরা পড়ত, কিন্তু মোবাইলেও সব রকম লাইট কিন্তু ধরা পড়বে না। আপনার একটা ইমেজটা দেখেন, ইমেজের এই যে কালো অংশ দেখতেছেন না, এই সম্পূর্ণটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই সম্পূর্ণ ওয়েবটার শুধুমাত্র ওইটুক জায়গাটা আছে না, ওইটুক জায়গা হচ্ছে আমাদের ভিজিবিলিটির ভিতর, যাতে কিনা আমরা যত কালার আছে ওগুলো দেখি। ইনফ্রারেড আছে, তারপর হচ্ছে কি আলট্রাভায়োলেট আছে, এর বাদ বাকি হচ্ছে কি কসমিক রে, এক্স রে, মাইক্রোওয়েভ, রেডিও, গামা রে এবং আরো অনেক কিছু। এবং এর মধ্যে অনেকগুলো ওয়েভলিংক যা কিনা কোনোভাবেই কোনো মেশিন দিয়ে ধরা সম্ভব না। তো আমি কিসের ভিত্তিতে ওই জিনকে ধরার চেষ্টা করতেছি এই ডিভাইস দিয়ে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি যদি ছবি তুলি, যদি কোনো মানুষের চিত্র আসে তাহলে বুঝতে হবে কোনো মানুষ ছিল, আর যদি চিত্র না আসে তাহলে হতে পারে যে কোনো কিছু, হতে পারে হ্যালুসিনেশন হয়েছে, হতে পারে চোখের ভুল, অথবা হতে পারে জিন ছিল, যে কোনো কিছু হতে পারে। এরপরে আমরা 88 পৃষ্ঠায় চলে যাই। এটা হচ্ছে গিয়ে ভূতের জন্মকথা। তো এই দেখেন, এটা হলো ঘটনা 1। আসলে কি বলবো, নিজেদের একটা বানানো ঘটনা দিয়ে জিন নেই সেটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। নিজের বানানো গল্পে নিজের মতো করে কিন্তু প্লট তৈরি করা যায়। তো এখানে দেখা যাচ্ছে রাতে একটা লোক ভূত এফএম শুনেছে এবং সেই লোকটার ভয় লাগতেছে এবং সে হঠাৎ করে ফ্রিজের কাছে গিয়ে দেখে গতকালকের এফএম রেডিও যে ভূতটা ছিল সেই ভূত সত্যি সত্যি এসে গেছে, দেখা দিয়েছে এই ভূত। তো এবার আপনারা এই যে গল্পটার প্লট হোলটা চিন্তা করে দেখেন, এফএম রেডিওতে ভূত কি দেখা যায় নাকি শোনা যায়? সেই ব্যক্তি সারা রাত ভূতের কথা শুনেছে আর এখন নাকি সে ফ্রিজের সামনে ভূতটাকে দেখতেছে। এদিকে আসলে অডিও রেডিও ছিল নাকি ভিডিও রেডিও ছিল? এবার আমরা 92 পৃষ্ঠায় চলে আসছি। এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে গিয়ে একটি সত্যি ভূতের গল্প এবং এটা আমার কাছে আসলে ভাই ভালো লাগছে। এটাতে বেশ থ্রিলার ছিল, কিন্তু চিরাচরিত সেই একই সমস্যা তারা বারবার করে ফেলতেছে। বেসিক্যালি এই যে ঘটনাটা দেওয়া হয়েছে এটা কোনো জিনে আক্রান্তের ঘটনা না, এক ধরনের গ্যাসের কারণে পুরো বাড়িতে সকল সদস্যদের বিভিন্ন সমস্যা হচ্ছিল এবং গল্পে সেই ব্যক্তিটি বেসিক্যালি হচ্ছে এটা একটা সত্য ঘটনার অবলম্বনে। তো ওই ব্যক্তিটি একটা সমাধান টেনেছেন, তিনি গ্যাসের উৎস পেয়েছেন এবং মোটামুটি সমাধান হয়ে গেছে। তো ওই গল্প শেষ হওয়ার পরে এই বইটা কি সমাধান দিতেছে দেখেন। বাড়িতে ভূতের সরব আসর পড়লে ওঝা নয়, কোনো একজন প্রফেশনালকে ডাকুন যে বিষাক্ত কোনো গ্যাস আছে কিনা খুঁজতে পারবে। ভাই এরকম সমাধান আসলে এই ধরনের বই থেকে
থেকেই আশা করা যায়। আমার প্রশ্ন হচ্ছে আমি হুটহাট করে যে একজন প্রফেশনালকে ডাকবো, তো তিনি যদি বাসায় ঢুকে এরকম কোনো গ্যাস না পান তখন কি করব? এবং আবার বলতেছিল যে ওঝাকে না ডাকতে। তো বেসিক্যালি ওঝা হচ্ছে কি তারা যারা কিনা সাপকে তাড়ায়, তো এখানে ওঝার টপিকটাই বা কেন আসবে? তো যাই হোক, এই সুন্দর একটা গল্পতে আবারও তারা ওই ব্যক্তিগত বিভিন্ন দ্বন্দ্ব আছে সেগুলো টেনে নিয়ে আসছে সম্ভবত FM রেডিওর সাথে। এখানে তারা গল্পের উপসংহার টানতে গিয়ে FM রেডিও নিয়ে টানাটানি করতেছে। আমি বুঝলাম না আসলে মানে গল্পের টপিক কোথায় ছিল এবং কোত্থেকে এখানে FM রেডিও চলে আসলো, এবং হুট করে পরের লাইনেই এই FM রেডিওর কোনো এক এপিসোডে কোনো এক সিগারেট ছিল, কোনো এক সিগারেট নিয়ে কোনো একটা লাইন ছিল, সেটা চলে আসলো। তারা বলতেছে কাজেই এখন থেকে সিগারেট মৃত্যুর কারণ, স্লোগানের সাথে আরো একটা স্লোগান যুক্ত করুন, সিগারেট ভূত দেখার কারণ। আমি আসলে বুঝলাম না, কারণ এই গল্পে সিগারেট নিয়ে কোনো বিষয় নাই, ভূত FM নিয়ে বিষয় নাই, কিন্তু তারা জোর করে টেনে হিস্ট্রে ভূত FM এর কোন এপিসোডে কোন সিগারেট আসছিল, মানে এই গল্পের সাথে কোনো মিলই নেই। আমি বুঝলাম না মানে কেন কোত্থেকে কি টেনে নিয়ে আসা হচ্ছে। এবার আমি খুব দ্রুত জাম করি 107 পৃষ্ঠায় চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে ছাদে যত ভূত। এখানে একটা বিষয়, অনেকে আছেন রাতে কিনা ছাদের মধ্যে বিভিন্ন শব্দ শুনতে পান। তো এই শব্দগুলো কেন হতে পারে, এটার বেশ কিছু কারণ তারা পয়েন্ট আকারে উল্লেখ করেছে বইটাতে। মানে বেসিক্যালি জিন বাদে আর কি কি বিষয়গুলোর কারণে ছাদে আওয়াজ হতে পারে সেটা লিস্টটা তারা দিয়েছে। তো ভাই এখানে তারা মানে অতিরিক্ত পয়েন্ট যোগ করতে করতে এবং বড় করতে করতে এমন একটা এখানে পয়েন্ট তারা প্রবেশ করে দিয়েছে যেটা কিনা পড়ার পরে আমি নিজেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। তো আমি লাইনটা পড়তেছি, আপনার উপরের ফ্লোরে কেউ প্রজনন ক্রিয়া করতেছে। তো বেসিক্যালি তাদের ধারণা আপনার ছাদের উপরে কেউ প্রজনন ক্রিয়াতে লিপ্ত আছে এবং সেই জন্য উপরে সাউন্ড হচ্ছে, এবং এই জন্য আপনি প্রতিদিন ভাবেন যে জিনের মাধ্যমে উপরে সাউন্ড হচ্ছে। তো যাই হোক, ভিডিওর সময় অনেক বেশি নিয়ে নিয়েছি, আমার টাইম অনেক আগে শেষ হয়ে গেছে, এখন আমি স্টপ করে দিচ্ছি। আমি বেসিক্যালি এই বাকি যেগুলো আছে এগুলো আর রিভিউতে এখন যাচ্ছি না। শেষ করার আগে রেফারেন্স নিয়ে কিছু কথা না বললেই হচ্ছে না, কেননা রেফারেন্স কীভাবে দিতে হয় এটার বেসিকটাও এখানে আমি খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র লিঙ্ক কপি করে দিলে কি এটাকে রেফারেন্স বলে? আরো দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে অনেকগুলো রেফারেন্স দেখলাম উইকিপিডিয়া থেকে নেওয়া। হ্যাঁ, বুঝতে পারলাম না এরকম বিজ্ঞানময় একটা বইতে উইকিপিডিয়ার রেফারেন্স কিভাবে স্থান পেতে পারে, আর উইকিপিডিয়ার রেফারেন্স কবে থেকে স্বীকৃতি পেল রেফারেন্স হিসেবে। মানে দক্ষ যে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু উইকিপিডিয়ার তথ্য ছলছাতুরির মাধ্যমে পরিবর্তন করে দিতে পারে, এবং এটা খুব একটা কঠিন বিষয় না। শুধু তাই না, তাদের আরো বেশ কয়েকটা রেফারেন্স দেখলাম Quora.com থেকে নেওয়া, মানে যেখানে মানুষ তাদের মন মতো তথ্য দেয় সেটা থেকেও তারা রেফারেন্স দিয়েছে। আর বাংলাদেশে কিছু পত্রিকার কিছু আর্টিকেলের বানিয়ে বানিয়ে বলা ভূতের যে গল্প আছে সেটার রেফারেন্স এখানে দেওয়া আছে, এবং তারা সেই গল্পগুলো লুফিয়ে নিয়েছে এবং সেটাকে ডিবাঙ্ক করার কাজে লেগে গেছে। তারপর আবার তারা সামওয়্যার ইন ব্লগ থেকে রেফারেন্স দিয়েছে। আরেকটা রেফারেন্স আছে বাংলা সংবাদ 24.com থেকে। আবার বিদেশি পত্রিকা নিউজ উইক, যারা কিনা ক্লিক বেটের জন্য অলরেডি রেডি থাকে, সেই সব নিউজ পেপারেরও রেফারেন্স আছে এখানে। তো রেফারেন্সের কাজটা খুব বেশি নিম্নমানের হয়ে গেছে। তো যাই হোক, এই বইটাতে প্রচুর পরিমাণে অসঙ্গতি, যদিও 107 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, বাট আমার মোটামুটি অনেকটাই পড়া হয়ে গেছে, এবং এদিকে ভেতরে কথা বলার মতো আরো অনেক টপিক আছে, এবং যদি সময় পাই ইনশাআল্লাহ মাঝে মাঝে টুকটাক করে দু একটা টপিক নিয়ে ভিডিও করে ফেলতে পারি। আর তাদের এই যে বইটার ভেতরে যে অসঙ্গতি বা ছোটখাটো সেলফ কন্ট্রাডিকশন আছে, এটা কেন হয়েছে? আমার যে বেসিক্যালি আমার ধারণা, আমার মনে হচ্ছিল যে তারা যে বইটা লিখতেছে এই বইটার অ্যাকচুয়ালি যে একটা গোল সেট থাকা দরকার সেটা ডিফাইন করা না, ওয়েল ডিফাইন না। তো বেসিক্যালি তারা বইটা কি জন্য লিখতেছে? তারা কি জিনকে ডিবাঙ্ক করতে বই লিখতেছে, নাকি জিনের নাম নিয়ে বিভিন্ন যে ফেসবুকে বিভিন্ন লাইভগুলো দেখা যায় যে এখানে জিন পেয়েছে ওখানে জিন পেয়েছে, টাকা কামানোর একটা ধান্দা, তাদেরকে ডিবাঙ্ক করার জন্য করতেছে? কি জিন ভূতের নাম নিয়ে যে বিভিন্ন সাধু সন্ন্যাসী বা ভণ্ড লোকরা আছে তাদের ব্যবসাকে ডিবাঙ্ক করার জন্য করতেছে? নাকি এমন সব ঘটনা যেগুলো কিনা জিন ভূতের জন্য আসলে হয়নি, হয়েছে স্বাভাবিক কোনো কারণেই, সেগুলোকে খুঁজে বের করার জন্য? তো আসলে কোন বিষয়টাকে সামনে রেখে এই বইটা লেখা হচ্ছিল এটা হয়তো নির্ধারণ করা হয় নাই। তো সেই জন্য যেটা হয়েছে, সব বিষয় একটা বইতে ঢুকাতে গিয়ে জিনিসগুলো মেসি হয়ে গেছে, একটা জগাখিচুড়ি হয়ে গেছে। বইটার আপনি যেখানেই পড়বেন সেখানেই কোনো না কোনো কথা বলার একটা স্কোপ খুঁজে পাবেন। আর বইটার যে একটু লাস্টে দেখেন এখানে বলা আছে আপনার কুসংস্কারচ্ছন্ন বন্ধুটিকে বিসিবিতে পাঠান। তো যাই হোক, এই ছিল এই বইটার রিভিউ, এবং এটার লিখিত মূল্য হচ্ছে 600 টাকা, অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট, এবং আমার কাছে আসলে মনে হচ্ছে টাকাটা আসলেই নষ্ট করলাম। তো আপনার কাছে এই বইটা কেমন লেগেছে এবং এটা রিভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আমরা দেখব এই ভিডিওর এগেইনস্টে কিছু কমেন্ট এবং তার জবাব। জিন নিয়ে ধরে নিয়ে লিখলে জিন কেন খুঁজতে গেল? এরপর তারা আমার নামে একটা ফেক স্ক্রিনশট চালু করে, নিজেরাই ফেক চালু করে আবার বলতেছে আমি নাকি সেই কমেন্ট ডিলিট করেছি। তো যাই হোক, ওই বিষয়টা অনেকে ধরে ফেলেছিল, এমনকি আমি কমেন্টেও তাদেরকে রিপ্লাই করে জানিয়ে দিয়েছি এইটা হচ্ছে বানানো একটা কথা এবং মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যার পোস্টে এই কমেন্টগুলো আসছিল সে ডিলিটও করেনি সেগুলো। এখানে আরেকজনের কমেন্ট এবং তার কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছে। এখানে আরেক ভাই আমার সম্পূর্ণ ভিডিওকে নাকি ডিবাঙ্ক করে দিয়েছেন এরকম কথা বলছিলেন এবং তাদের গ্রুপে পোস্টও করেছিলেন, কিন্তু আসলে প্রত্যেকটাই ছিল লজিক ছাড়া, এবং প্রত্যেকটার অ্যান্সার এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পজ করে পড়তে পারবেন।